আসসালামু আলাইকুম। চুয়েট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলা বিষয়ের সহকারী শিক্ষক নাইমুদ্দিন আকবর। আজ আমি অষ্টম শ্রেণীর ব্যাকরণ বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় বাক্য নিয়ে আলোচনা করব। বাক্যের অনেক আলোচনা রয়েছে, তার মধ্যে আজকে আমি বাক্য কাকে বলে এবং বাক্যের যে গুণগুলো থাকা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে অষ্টম শ্রেণীর দুটি ব্যাকরণ ক্লাস নেওয়া হয়েছে। আশা করি তোমরা ক্লাসগুলো থেকে উপকৃত হতে পেরেছ। বাক্য নিয়ে আমরা আলোচনা করব। ভাষার মূল উপকরণ কিন্তু বাক্য। এই যে আমি এতক্ষণ তোমাদের সাথে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু এক একটি বাক্যর সমন্বয়ে কিন্তু আমি তোমাদের সাথে এই আলোচনাগুলো করছি। তো বাক্য সম্পর্কে আমাদের জানতে হবে। বাক্য ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। বাক্য প্রকরণের অনেকগুলো আলোচনা রয়েছে, তার মধ্যে আমরা আজকে বাক্যের গুণগুলো নিয়ে শুধু আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে বাক্যের খন্ড বাক্য নিয়ে আলোচনা করব, স্বাধীন খন্ড বাক্য, অধীন খন্ড বাক্য নিয়ে আলোচনা করব। আমরা দেখি বাক্য কাকে বলে দেওয়া আছে। বাক্য হচ্ছে এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। এক বা একাধিক পদ, একটি পদ দিয়েও কিন্তু বাক্য হয়, আবার একাধিক পদ দিয়েও কিন্তু বাক্য হয়। তবে বাক্য হতে হলে আরেকটা কথা বলা হচ্ছে, যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। বাক্য হতে হলে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেতে হবে। যেমন আমি এখন তোমাদের যে কথাগুলো বলছি, আমি হচ্ছি বক্তা, তো আমার কথাগুলো আমি যে বলছি আমার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেতে হবে। আর তোমরা যে শুনছো তোমাদেরও শোনার ইচ্ছাটা পূর্ণ হতে হবে, তাহলে কিন্তু বাক্য হবে। কিন্তু আমি আমার ইচ্ছা মতো কিছু কথা বলছি যেটা আমার মনোভাব প্রকাশ পাচ্ছে না, সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না, কিন্তু তোমরাও কথাগুলো বুঝছো না, সেটাকে কিন্তু আমরা বাক্য বলতে পারি না। তো বাক্য হতে হলে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে, তখন তাকে কিন্তু বাক্য বলা যাবে। কিন্তু এখানে দেখো, এক বা একাধিক পদের দ্বারা কিন্তু বাক্য হয়, একটি পদ দিয়ে বাক্য হয়। যেমন দেখো, লেখো, এটি একটি বাক্য। যেমন আমি তোমাদের বললাম লেখো, তার মানে লেখো একটি বাক্য। এখন দেখো, আবার দুইটি পদ দিয়েও কিন্তু আমি বাক্য লিখতেছি। দেখো, আমি খাই, এখানে দুইটি পদ দিয়ে কিন্তু বাক্য হয়েছে। আবার অনেকগুলো পদ দিয়েও কিন্তু বাক্য হয়। যেমন আমরা যদি বলি রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাহলে এখানে কিন্তু অনেকগুলো পদ দিয়ে কিন্তু বাক্য ব্যবহার হয়েছে। আমি খাই, এখানে একটি পদ দিয়ে বাক্য হয়েছে। একটা বিষয় মনে রাখবে, বাক্যের একটি অপরিহার্য অংশ পদ হচ্ছে ক্রিয়াপদ। তো আমরা একটি পদ দিয়ে কিন্তু একটি বাক্য হয়, তবে পদটা কিন্তু অবশ্যই ক্রিয়াপদ হতে হবে, সমাপিকা ক্রিয়াপদ হতে হবে। যেমন আমাকে কেউ জিজ্ঞেস করলো বা আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি কি লেখা লিখেছ? তুমি বলেছ লিখেছি। তুমি শুধু আমাকে জবাব দিয়েছ লিখেছি। তার মানে তুমি আমাকে একটি পদ বলেছ, এই একটি পদ দিয়ে কিন্তু একটা বাক্য প্রকাশ করেছ। তার মানে তুমি বলতে চেয়েছ আমি লেখা লিখেছি। তাহলে আমিও বুঝতে পারলাম তোমার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয়েছে এই একটি পদ দিয়ে, সুতরাং এটি একটি বাক্য হিসেবে ব্যবহৃত হয়েছে। একটি পদ দিয়ে একটি বাক্য হয়, আর একাধিক পদ দিয়ে তো বাক্য হয় সেটা আমরা জানি। যেমন রহিম মাঠে যায়, রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায়, আমি ভাত খাই, হ্যাঁ, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এগুলো প্রত্যেকটি বাক্য। তো বাক্য সম্পর্কে আমরা আরো বিস্তারিত এখানে দেখব বাক্যের গুণের ক্ষেত্রে। এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো লেখা আছে ভাষার মূল উপকরণ বাক্য। হ্যাঁ, একটা বিষয় অবশ্যই মনে রাখবে, ভাষার মূল উপকরণ বাক্য, কিন্তু উপাদান নয়। ভাষার উপাদান কিন্তু ভাষার মূল উপাদান ধ্বনি। উপকরণ বললে এই যে উপকরণ, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য আর মূল উপাদান হচ্ছে ধ্বনি। এই বিষয়টা অবশ্যই মনে রাখবে, এটা পরীক্ষা আসলে আমরা অনেকেই ভুল করি। উপাদান উপকরণ এক নয়, উপাদান হচ্ছে ধ্বনি, উপকরণ হচ্ছে বাক্য। উপাদান এবং উপকরণের অনেক পার্থক্য রয়েছে কিন্তু। আর বাক্যের মৌলিক উপাদান বা বাক্যের একক হচ্ছে শব্দ। এই যে বাক্যের
প্রত্যেকটি যে একক একটা একটা অংশ রয়েছে এগুলো হচ্ছে এক একটি শব্দ, আর যখন বাক্যে ব্যবহার হয় এগুলোকে পদ বলা হয়। আর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই কিন্তু পদ। হ্যাঁ, যেমন দেখো আমি লিখলাম একটা শব্দ লিখলাম কলম, এটি একটি শব্দ। এখানে এক বা একাধিক বর্ণ মিলে অর্থাৎ তিনটি বর্ণ মিলে একটি শব্দ গঠন হয়েছে কলম, এটি একটি এখন শব্দ। আচ্ছা, এই শব্দ যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন সেটা কি হয়ে যাবে? পদ হয়ে যাবে। যেমন দেখো আমি কলম দিয়ে লিখি, এই যে এখানে কলম, এটা একটি পদ, কারণ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই পদ। কারণ এই যে এখানে এটি একটি শব্দ হিসেবে আছে, আর এখানে আমরা যখন ব্যবহার করেছি এগুলো এক একটি পদ হয়ে গেল। এটাও একটি পদ, এটা একটি পদ, এটা একটি পদ, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা পদ। এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি বিষয়টা জানতে পারলাম? এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। ভাষার মূল উপকরণ বাক্য, আর ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বাক্যের মৌলিক উপাদান বা বাক্যের একক হচ্ছে শব্দ। হ্যাঁ, তো আর শব্দগুলো যখন বাক্যে ব্যবহার হয় তখন শব্দটা পদ হয়ে যায়। আমরা পদ কাকে বলে বললে আমরা আরেকটি সংজ্ঞা আমরা লিখি, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। আচ্ছা, বিভক্তি কি? বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপন করে, সেটাই হচ্ছে বিভক্তি। তো দেখো এখানে দেখো কলমের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, সুতরাং এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে এখানে বিভক্তি আছে। কোনো বিভক্তি আমরা যদি না পাই সেখানে আমাদেরকে শূন্য বিভক্তি ধরে নিতে হয়। যেমন আমি যদি লিখি, দেখো বিভক্তির ব্যবহার আমি আরেকটু দেখি বাক্যের মধ্যে, রহিম মাঠে যায়, আমি লিখলাম। আচ্ছা, এখানে মূল শব্দ হচ্ছে মাঠ। আমি যখন মাঠ লিখলাম, রহিম মাঠ যায়, বাক্যটা হলো? হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে এই বাক্যের সাথে এই বাক্যের সম্পর্ক স্থাপন হচ্ছে না। মাঠ যায় হয় না, মাঠে যায়। তাহলে আমরা এখানে কি লিখেছি? মাঠ যোগ এ, এই যে এটা হচ্ছে বিভক্তি। তাহলে আমাদের ধরে নিতে হবে বাক্যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সবগুলো শব্দের সাথে বিভক্তি রয়েছে, এবং বিভক্তি যুক্ত হওয়ার কারণে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। তাই বাক্যে যত শব্দ ব্যবহার হয় সবগুলো হচ্ছে এক একটি পদ। হ্যাঁ, আর যে বাক্যের মধ্যে আমরা কোনো পদ খুঁজে পাবো না সেই পদকে বলবো, সরি, যে বাক্যের মধ্যে যে পদের আমরা কোনো বিভক্তি খুঁজে পাবো না সেই ক্ষেত্রে আমরা বলবো সেই পদের সাথে অবশ্যই একটা শূন্য বিভক্তি রয়েছে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব একটি আদর্শ বা সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হবে। বাক্যের তিনটি গুণ থাকতে হবে কিরকম আমরা একটু দেখি। আচ্ছা, তোমরা কি এটা দেখো যে আমরা অনেক সময় একজন আরেকজনকে বলি তুমি এখনো মানুষ হতে পারোনি। আমাদের কিন্তু বড়লা মাঝে মাঝে আমাদেরকে বলতো, হ্যাঁ, হয়তো তুমি এখনো মানুষ হতে পারোনি, আগে মানুষ হও। কেন? আমাদের তো হাত পা সব আছে মানুষের মতো, তাহলে আমাদেরকে মানুষ বলছে না কেন? কারণ মানুষ হতে হলে প্রকৃত অর্থে বা সার্থক বা একজন আদর্শ মানুষ হতে হলে একজন আদর্শ মানুষের কিন্তু কিছু গুণ থাকতে হবে। সেই গুণগুলো থাকলে যেমন আমরা একজন আদর্শ মানুষ হিসেবে চিনি, ঠিক একটি আদর্শ বাক্য হতে হলেও একটি আদর্শ বাক্যের তিনটা গুণ থাকতে হবে। তাহলে সবগুলো বাক্যকে বাক্য না, সবগুলো বাক্যকে আমরা আদর্শ বা সার্থক বাক্য বলতে পারি না। সার্থক বাক্য হতে হলে আমাদের অবশ্যই এই তিনটা গুণ থাকতে হবে। সেই গুণগুলো কি আমরা একটু দেখি। সেই গুণগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। হ্যাঁ, এটাকে অনেকে কিন্তু আসক্তি বলে, আসক্তি না, এটা কিন্তু আসক্তি। উচ্চারণটা ভালো করে দেখবা। হ্যাঁ, আসক্তি আর আসক্তি এক কথা নয়। আচ্ছা, তাহলে একটি বাক্যের ওই তিনটা গুণ থাকতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের জানতে হবে, কারণ এই তিনটা বিষয় যদি আমাদের না থাকে, তাহলে এই তিনটি গুণ যদি না থাকে তাহলে আমরা সেটাকে একটি সার্থক বাক্য বলতে পারি না। বাক্য হয়, হ্যাঁ, আমরা অনেক কিছু বলি, কিন্তু সবগুলোকে আমরা সার্থক বাক্য হিসেবে ধরে রাখতে পারি না। কিছু কিছু বাক্য আছে যেগুলো আমরা বলে থাকি কিন্তু এগুলো সার্থক বাক্য হয় না। হ্যাঁ, যেমন দেখো আমরা কোনো একটা মেয়েকে সুন্দর লাগলো, আমরা বলি হ্যাঁ ও দেখতে পরীর মতো।
আসলে পরীকে কি কেউ কখনো দেখেছে? না, দেখেনি। তাহলে সে কেমনে বললো যে ও পরীর মতো সুন্দর? আসলে পরীকে কিন্তু দেখে নাই। তাহলে সেটাকে কি আমরা সার্থক বাক্য বলতে পারি? না, কখনো না। যেমন আমরা কাউকে দেখতে ভালো লাগছে না, আমরা বলি তোকে দেখতে ভূতের মতো লাগছে। আচ্ছা, ভূত কি কেউ কখনো দেখেছে? তাও দেখেনি। তাহলে আমরা কেমনে বলি যে ও ভূতের মতো? আমরা কখনো পরেই দেখেনি। তাহলে আমরা কেমনে বুঝি যে ও পরীর মতো সুন্দর? পরী কি সুন্দর নাকি কেমন সেটাও তো আমরা জানি না, তারপর আমরা ধরে নিই পরী অনেক সুন্দর, ভূত অনেক খারাপ দেখতে, এরকমই আমরা ভেবে নিই। তো এই বিষয়গুলা আমরা সার্থক বাক্য হিসেবে বলতে পারি না। সার্থক বাক্য হতে হলে এই তিনটা গুণ সম্পর্কে আমাদের জানতে হবে, এই তিনটা গুণ থাকতে হবে। তাহলে আসো আমরা এবার দেখব এই তিনটি গুণ নিয়ে আলোচনা। দেখো, প্রথমে রয়েছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা বলতে আমরা বুঝি কোনো কিছু জানার ইচ্ছা বা আগ্রহ, কোনো কিছু জানার বা ইচ্ছা বা আগ্রহ। তাহলে এই ধরনের বাক্যের মধ্যে কি জানার ইচ্ছা বা আগ্রহ আছে আমরা একটু দেখি। হ্যাঁ, আসো। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের যে পদগুলো রয়েছে, প্রত্যেকটি পদ, এক পদ শোনার পরে আরেক পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ রয়েছে সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন দেখো, পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা, আর কিছু বললাম না। পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা। পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা কি খায় নাকি কি করে? কিছু না কিছু একটা কিন্তু আছে। তাহলে এখানে কিন্তু আরেকটা পদের কিন্তু আমাদের ইচ্ছা রয়েছে, আগ্রহ রয়েছে যে এখানে আরেকটা পদ আসুক, আরেকটা পদ আসুক, তাহলে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পাবে। আরেকটা পদ আসুক। আমি যে বললাম পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা কি, তাহলে একটা কিছু চাহিদা কিন্তু এখানে রয়েছে, ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিন্তু, আগ্রহ কিন্তু রয়েছে এখানে। এই যে তাহলে এই যে এখানে একটা বাক্যের পরে একটা বাক্যে একটা পদের পরে আরেকটা পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ রয়েছে সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। আচ্ছা, এখন এই যে এখানে একটা আমার আকাঙ্ক্ষা রয়েছে, এটাকে যদি আমরা লিখি পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা করে, বা পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা করত, বা পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। হ্যাঁ, এটা এইভাবে দিলাম, কিছু মনে করিও না। হ্যাঁ, সময় বাঁচালাম। দেখো, পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা করে, করতো বা করবে, যে কোনো একটা পদ আমরা বসালাম, একটা সমাপিকা ক্রিয়া বসালাম। তো এবার কিন্তু বাক্যটা কি হয়েছে? আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। কারণ এখন যখন আমরা বললাম পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা করে, খুব ভালো ছেলে। হ্যাঁ, তাহলে এই যে করার পর কিন্তু বক্তার মনোভাব প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। আর কিছু শ্রোতা যাকে বলছে তারও কিন্তু আর কিছু শোনা বা জানার আগ্রহ বা ইচ্ছা আর আসছে না, কোনো আকাঙ্ক্ষা নেই। সেক্ষেত্রে এখানে বাক্যের একটি আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, অর্থাৎ এখানে আর কোনো পদ শোনার ইচ্ছা থাকছে না। হ্যাঁ, আর যখন থাকবে তখন কিন্তু আকাঙ্ক্ষার অভাব হবে, তখন সেটাকে আমরা সার্থক বাক্য বলতে পারবো না। কিন্তু আমরা যখন বলেছি পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা করে, অথবা এটাও বলতে পারতেছি পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা করতো, বা পলাশ মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, তাহলে বাক্যটি একটি কি হয়েছে? আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, সার্থক বাক্য হিসেবে আমরা বলতে পারি। তাহলে আমরা আকাঙ্ক্ষা বুঝেছি যে এক পদ শোনার পর আরেক পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ রয়েছে তাকে আকাঙ্ক্ষা বলে। এবার আমরা দেখব আসক্তি। আসক্তি বিষয়টা কি? খুবই চমৎকার একটা বিষয়। সেটা হচ্ছে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুবিন্যস্ত পদসমষ্টিকে বলা হয় আসক্তি। অর্থাৎ একটা বাক্যের যে পদ যেখানে বসার সেই পদটা সেখানে বসাতে হবে, যথাযথ স্থানে বসতে হবে। যেটা যেখানে বসার সেখানে বসাতে হবে, না হলে কিন্তু হবে না, বাক্যে একটি সার্থক বাক্য হবে না। যেমন, হ্যাঁ দেখো, তোমাদের ক্লাসে কিন্তু ছেলেরা বসে একদিকে, মেয়েরা বসে একদিকে। আচ্ছা, ছেলেদের ওদিকে কিছু মেয়ে বসলো, মেয়েদের ওদিকে কিছু ছেলেরা বসলো, দেখতে সুন্দর লাগবে? কখনোই না, খারাপ লাগবে দেখতে, বিশ্বাস করো। তাহলে এটাকে কিন্তু যেমন সৌন্দর্য হয় না, তাহলে সবকিছু সুন্দর লাগার জন্য বা একটা সার্থক সুন্দর হওয়ার জন্য যার যেখানে বসার সেখানে বসতে হবে। দেখো না, আমরা যখন ক্লাসে যাই আমাদের বসার জন্য, টিচাররা বসার জন্য একটা স্থান রয়েছে, তোমাদের বসার জন্য একটা স্থান রয়েছে। আমাদের স্থানে কি তোমরা বসতে পারো? টিচারের চেয়ারে পারো না। তোমরা যদি টিচারের চেয়ারে বসো সেটা ভালো দেখাবে না, সেটা সুন্দর হবে না, বিষয়টা খারাপ হবে। হ্যাঁ,
তো যার যেখানে বসার সেখানে বসাতে হবে, তাহলে একটি সার্থক বাক্য হবে, একটি সুন্দর বাক্য হবে। আমাদের যার যেখানে বসানো সেখানে বসাতে হবে। একটা কথা আছে কিন্তু, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতে করে। যার যেখানে শোভা পায় তাকে সেখানে বসাতে হবে। তো আমাদের বাংলা ভাষার মধ্যে বাক্যের মধ্যে আমাদের বাক্যের পদগুলো বসানোর একটা কিন্তু নির্দিষ্ট পদক্রম রয়েছে। যেমন আমরা যদি বলি, দেখো, আচ্ছা আমরা আগে এদিকে একটু দেখি। আমরা লিখলাম বাবা বাজার ইলিশ থেকে এনেছে। দেখো, একজন বক্তা যা বলতে চাচ্ছে সবগুলো পদ এখানে আছে। এই পদগুলো দিয়ে একটা বাক্য লিখেছি। দেখো, বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। বাবা, ইলিশ থেকে পুরা বাজার নিয়ে আসছে, কি মজা না, ইলিশ থেকে বাজার নিয়ে আসছে। হ্যাঁ, দেখো, তাহলে দেখো পদগুলা যার যেখানে বসানো সঠিকভাবে বসানো হয়নি বলে বাক্যটা কি জঘন্য লাগতেছে। এটাকে কি সার্থক বাক্য বলবে? মাথা খারাপ? নো, এটাকে আমরা কখনো সার্থক বাক্য বলতে পারি না। আমরা যদি যথাযথ স্থানে পদগুলো বসাই, আসো একটু বসাই, হ্যাঁ, দেখি কি হতে পারে। বাবা বাজার, আমরা থেকে তাকে নিয়ে আসবো, থেকে ইলিশ এনেছেন। ওয়াও, দেখো, বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। দেখো কি চমৎকার বাক্য হয়ে গেল। যার যেখানে বসেছে কত, হ্যাঁ, সবাই যদি নিজের জায়গা মতো ঠিকভাবে বসে তাহলে সবকিছু সুন্দর লাগে, না হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। দেখছো এটা কত বিশ্রী লাগছিল, আর এটা কত সুন্দর। হ্যাঁ, বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। তো আমাদের বাংলা ভাষায় কিন্তু বাক্যে কিন্তু আমাদের একটা পদ সমষ্টি রয়েছে, সেটা আমরা কিন্তু প্রথমে কর্তা বসাই, তারপর আমরা কর্ম বসাই, তারপর আমরা ক্রিয়া বসাই। যেমন আমরা যদি বলি রহিম ভাত খায়। আচ্ছা, এই যে রহিম কর্তা, কর্ম হচ্ছে ভাত, খায় হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা প্রথমে কর্তা বসেছি, তারপর কর্ম, তারপর ক্রিয়া। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের যে এইভাবে বসালে আমরা আমাদের মনোভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারি। যে ভাষা যে পদ যেখানে বসে মনোভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারে সেইভাবে সেই ভাষার কিন্তু পদক্রম হয়। যেমন আমরা আমাদের বাংলা ভাষায় আমরা কি বোঝাচ্ছি? সাবজেক্ট, কর্ম, ক্রিয়া। কিন্তু ইংরেজিতে কি হয়? দেখো, ইংরেজিতে আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে আমরা বসাই কিন্তু। তো সেক্ষেত্রে কি হয়? প্রথমে সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, প্লাস অবজেক্ট মানে কর্ম, এখানে এইভাবে বসে তাদের কর্মটা শেষে বসতেছে, আমাদের মাঝখানে বসতেছে। হ্যাঁ, যেমন ওরা বলে আই গো টু স্কুল। দেখো, ভার্ব কিন্তু সাবজেক্টের পরে বসছে, কর্তার পরে, কিন্তু আমাদের কর্তা কোথায় বসে? আমাদের কর্তার পরে কিন্তু কর্ম বসেছে। অর্থাৎ যে ভাষায় যে পদ যেখানে বসিয়ে বক্তা সম্পূর্ণভাবে তার মনোভাব প্রকাশ করতে পারে সেখানেই বসিয়ে আমরা সেই ভাষায় কিন্তু পদক্রমগুলো বসানো হয়। তো আমাদের আসক্তি মানে হচ্ছে যে পদ যেখানে বসানোর সেখানেই বসাতে হবে। হ্যাঁ, কাউকে এলোমেলো বসানো যাবে না, সুশৃঙ্খলভাবে সুবিন্যস্তভাবে বসাতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আকাঙ্ক্ষা এবং আসক্তি। হ্যাঁ, এবার আমাদের শেষের বিষয় যেটা হচ্ছে যোগ্যতা। এবার কিন্তু যোগ্যতা থাকতে হবে। কিভাবে আমরা একটু দেখি। যোগ্যতা হচ্ছে একটি বাক্যের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের জন্য মেলবন্ধন থাকতে হবে। হ্যাঁ, সেই বাক্যের যোগ্যতা থাকতে হবে। যেমন দেখো, আমি বললাম পাখি আকাশে উড়ে। আচ্ছা, এই কথাটি যখন আমি তোমাকে বললাম যে পাখি আকাশে উড়ে, তুমি অবশ্যই বিশ্বাস করবে, কারণ এটি একটি বিশ্বাসযোগ্য বাক্য। কত সুন্দর বাক্য, পাখি আকাশে উড়ে, দেখতে কি সুন্দর, তুমিও বিশ্বাস করবে। হ্যাঁ, কারণ তোমরাও কিন্তু দেখো যে পাখি আকাশে উড়ে কি সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা কথা বলবে, এটাও কিন্তু বিশ্বাস করতে হবে। কেমন? হ্যাঁ, আমি লিখলাম গরু আকাশে উড়ে। ওয়াও, গরু আকাশে উড়ে। বিশ্বাস করছো? করবা না? যাক, না করলে নাই, কিছু করার নাই, কারণ আমিও কিন্তু বিশ্বাস করব না। হ্যাঁ, কারণ যে বিশ্বাস করবে তাকে তো পাগল বলা হবে। হ্যাঁ, সুতরাং তোমরাও বিশ্বাস করিও না, আমিও করি না। দেখো, এই যে আমি বললাম গরু আকাশে উড়ে, এটাকে বিশ্বাস করা যায়? না, যায় না। এটার ভাবগত এবং অর্থগত কোনো মিল নেই। গরু আকাশে উঠতে পারে না। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় দেখেছি
আমরা যখন রূপকথা শুনি একটা গরু ছিল আকাশে উড়ে উড়ে যাচ্ছে, এরকম অনেক সময় দেখি। হ্যাঁ, অনেক সময় কার্টুন দেখার সময় দেখি একটা গরু লাফ দিয়ে উড়ে যাচ্ছে। আসলে এটা কার্টুন, বাস্তব না। হ্যাঁ, বাস্তবে কিন্তু সেটা না। তো গরু কখনো আকাশে উড়ে না, সেক্ষেত্রে আমরা এটাকে সার্থক বাক্য বলতে পারি না। এটা তো বাক্যই হয়নি, গরু কেমন আকাশে উঠবে, পাখি আকাশে উড়ে, এটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো একটা বাক্য দেখি। আমি বললাম আমরা বড়শি দিয়ে নারকেল পারি। আমরা বড়শি দিয়ে নারকেল পারি। ওয়াও, বড়শি থাকবে, নিচ থেকে বড়শি দিয়ে নারকেলটা ধরে আনবো, নিজের মাথার মধ্যে পড়বে। যা, বড়শি দিয়ে কি নারকেল পারা যায়? যায় না। সুতরাং এটাকে আমরা বাক্য বলতে পারি না, এটা বিশ্বাসযোগ্য বাক্য নয়। এটার ভাবগত এবং অর্থগত কোনো মিল নেই। তাহলে আমরা যদি বলি আমরা বড়শি দিয়ে মাছ ধরি, হ্যাঁ, এখন কিন্তু বাক্যটি একটি যোগ্যতা সম্পন্ন হয়েছে। তো আমরা এই হচ্ছে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। আমরা একটু রিভিউ করি। হ্যাঁ, দেখো, প্রথমে আমরা বলেছি বাক্য কাকে বলে। এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। বাক্য এক পদ দিয়ে হয়, আবার অনেকগুলো পদ দিয়ে হয়, দুটি পদ দিয়েও কিন্তু বাক্য হয়। হ্যাঁ, এক পদ দিয়ে বাক্য হবে যদি পদটা সমাপিকা ক্রিয়াপদ হয়। হ্যাঁ, এটা মনে রাখবা, সেক্ষেত্রে সেটা বাক্য হবে। ভাষার মূল উপকরণ কিন্তু বাক্য, তবে ভাষার মূল উপাদান বললে আমরা তখন কিন্তু উত্তর দিব ধ্বনি, সেটা মনে রাখবে। বাক্যের মৌলিক উপাদান বা বাক্যের একক হচ্ছে শব্দ, কারণ কয়েকটি শব্দ একসাথে একটা বাক্যে একসাথে বসে একটা বাক্য গঠন করে। আর যখন বাক্যে শব্দগুলো বসে তখন শব্দগুলো হয়ে যায় পদ, নাম পরিবর্তন হয়ে যায়, কারণ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে, আর বিভক্তিযুক্ত শব্দকেই কিন্তু পদ বলে। সুতরাং বাক্যে যতগুলো পদ বসে প্রত্যেকটার সাথে কিন্তু বিভক্তি আছে, মনে রাখবে। আর একটি বাক্য হতে হলে তিনটা গুণ থাকতে হবে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসক্তি নয়, আর আকাঙ্ক্ষা বানানটা ভালো করে দেখো, আকার। হ্যাঁ, এই বানানটা ভালো করে দেখবা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? এক পদ শোনার পরে আরেক পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ থাকে তাকে আকাঙ্ক্ষা বলে। আর আসক্তি কি? আসক্তি হচ্ছে পদগুলো একটি সুবিন্যস্ত ভাবে সাজানো, অর্থাৎ যে পদ যেখানে বসার সুশৃঙ্খল ভাবে যথাস্থানে বসানো হচ্ছে আসক্তি। যোগ্যতা কি? বাক্যের ভাবগত এবং অর্থগত মিল থাকতে হবে, বাক্যটি বিশ্বাসযোগ্য হতে হবে। হ্যাঁ, তুমি একটা বাক্য বললা, সেটা বিশ্বাসযোগ্য হতে হবে, বিশ্বাস করার মতো হতে হবে, সত্য হতে হবে, সে বাক্যটাই হচ্ছে যোগ্যতা। যোগ্যতা অবশ্যই থাকতে হবে। তো এই ছিল আমাদের আজকের বাক্য নিয়ে ক্লাস। বাক্যের তিনটা গুণ নিয়ে আশা করি আমি আলোচনা করতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও কোনো সমস্যা থাকে বা এই তিনটি বিষয় নিয়ে গুণ নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কোনো সমস্যা থাকলে সেটাও জানাবে, চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আর ব্যাকরণে কোন বিষয়ে ক্লাস করতে চাও স্পেশালি সেটাও আমাকে বলবা, সেই বিষয়েও ক্লাস আমি তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।